দাদা শুনুন, দাদা একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার ছিল। ভাই আজকে তো আমি দোকান বন্ধ করে দিয়েছি, কালকে এসো, কালকে কথা বলছি। আরে 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 দাদা, একটু আর্জেন্ট ছিল। আসলে আমি আর আমার বন্ধু কালকে শিফট করতে চাইছি। এখন তো আর সম্ভব নয়, কালকে এসো, কালকে কথা বলবো। কিছু না কিছু ব্যবস্থা আমি করে দেবো। দিল্লির রাস্তা ধরে বাইকে চেপে এগিয়ে আসা এই দুই যুবক অনিল আর উমেশ। এদের বন্ধুত্ব মাত্র 6 মাসের পুরনো। অনিল দিল্লিতে নতুন এসেছিল সেই সুযোগটির অপেক্ষায় যাতে সে সুন্দর জীবন কাটাতে পারে, খুব ভালোভাবে। মিরাট? আরে বাস, আমিও মিরাট থেকে এসেছি, একদম আসল মিরাটের লোক। আরে ভাই, আমরা তো এখন দিল্লির লোক হয়ে গেছি। এখানেই খাবো, ওইখানেই শোবো। কথাটা তো একদম ঠিকই বলেছেন, যেখানে খাবো সেখানেই শোবো। আমিও রোজগার আর থাকার টানি এখানে এসেছি। মিরাটে করতে কি তুমি? শ্রমিক ছিলাম, অনেক কষ্ট করতাম, হাতে কিছুই থাকতো না। ভাবলাম দিল্লিতেই একবার চলে যাই, চলে এলাম দিল্লিতে। এখানে প্রচুর খাটবো আমি, গরিবের কাছে এটাই তো একটা হাতিয়ার থাকে। কথাটা তুমি ঠিকই বলেছো ভাই। গরিবের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে পরিশ্রম। প্রতিদিন রোজগার কম হলেও চলবে, কিন্তু কাজ রোজ হওয়া চাই। আমি ফাঁকা বসে থাকতে পারি না। ঠিক বলেছো ভাই, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আর আমি তো বলি ভাই, বেরোজগারে বসে থাকা আরো ভয়ঙ্কর ব্যাপার। আপনার কাছে যদি কোনো কাজ থাকে একটু বলবেন। একটা কাজ আছে, করতে পারবে? আরে হ্যাঁ হ্যাঁ, করবো, নিশ্চয়ই করবো। অন্য কেউ করতে পারলে আমি কেন করতে পারবো না? আমি একটা মোবাইলের দোকানে কাজ করি। ওখানে আমার যে মালিক আছে না, ওনার একজন দেখভাল করার জন্য ছেলে চাই। তুমি দেখভাল করার কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক করতে পারবো। কাজ কাজই হয়, আর আরাম হারাম হয়। অনিল কুমার নাম আমার, মিরাট থেকে এসেছি আমি। আমার নাম উমেশ। তাহলে চলো কাজে যাই। কে দাদা আপনারা? এত সকালে আপনাদের কি কাজ? আরে দাদা, আজকে ফ্ল্যাট দেখাবেন বলেছিলেন। এই হেলমেট কেন পরে আছো? কে তুমি? অদ্ভুত তো, ভুলে গেলেন আপনি? কাল রাতেই তো দেখা হলো আমাদের। মার মার, আরেকটা মার, মার মার। চল 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 চল। কেউ আছে? বাঁচাও! ধরো একে! কেউ আছো? ধরো! আমার হাজবেন্ডকে গুলি করে চলে যাচ্ছে! ধরো! প্লিজ হেল্প! প্রবীণ, প্রবীণ ওঠো না। প্রবীণ, কিছু বলো, কিছু বলো না। মা, বাবু, বাবু তুমি ভেতরে যাও, বাইরে আসবে না, যাও। মা, বলো না বাবা কি হয়েছে? প্রবীণ, গীতা, গীতা, কি করে হলো? দুটো লোক এসেছিল আর গুলি করে চলে গেল। প্রবীণ, প্রবীণ, প্রবীণ চোখ খুলে দেখ। প্রবীণ, প্রবীণ। বিবেক, আমি তো এর সাড়া পাচ্ছি না। একে এক্ষুনি হসপিটালে নিয়ে চলো, না হলে। আমি গাড়ি চাবি করছি। গীতা, তুমি পুলিশকে ফোন করো। চলো। কোথায় যাচ্ছ? প্রবীণকে কারা যেন এসে গুলি করে দিয়েছে। হে ভগবান! ভালো করে ধরো, আপনি ভেতরে যান। তুলে তুলে সাবধানে। আমার সামনে হয়েছে, দুটো লোক ছিল, ওরা বাইকে এলো আর গুলি করে চলে গেল। দেখো না কত রক্ত বেরোচ্ছে। তুই শান্ত হয়ে যা গীতা, সব ঠিক হয়ে যাবে। প্রবীণ চৌহান,
আগে ওর বড় দাদা বিবেক চৌহান ওকে হসপিটালে নিয়ে গেছে। আমি মিসেস বিদ্যা বিবেক চৌহান, প্রবীণের বৌদি। কোন হসপিটালে? বিবেক দাদার ফোন। হ্যালো, প্রবীণ আর নেই। এটা এটা আপনি কি বলছেন দাদা? এটা হতে পারে না। ঠিকই বলছে গীতা, ওর শরীর থেকে এত রক্ত বেরিয়ে গেছে যে হসপিটালে আসার পথেই ও শেষ হয়ে গেছে। এরকম হতে পারে না দাদা, এরকম হতে পারে না। গীতা, এরকম হতে পারে না, এরকম হতে পারে না বৌদি। মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন মা? প্লিজ আমাদের বলুন যে এক্স্যাক্টলি কি হয়েছিল। দেখুন গীতা দেবী, আমি দুঃখিত আপনার স্বামীর মৃত্যুতে। ব্যাপারটা হলো, যেমন আপনার স্বামীকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়ে গেছিল, অনেকটা রক্ত বেরিয়ে গেছিল, ঠিক তেমনি আমাদের ইনফরমেশন পেতে দেরি হয়ে গেলে খুনি অনেক দূর পালিয়ে যেতে সক্ষম হবে। ও সকালবেলায় খবরের কাগজ পড়ছিল, আমি আমি ওর জন্য কিচেনে চা করছিলাম, সেই সময় বেল বাজলো। আরে প্রবীণ, দেখো না কে এসেছে, দুধেলা হবে হয়তো। তারপর কিছু সেকেন্ড পর গুলির আওয়াজ পেলাম। মার মার। তারপর তারপর ওই লোকগুলো পালিয়ে গেল। মুখটা দেখেছিলেন আপনি? দুটো লোক ছিল, যার মধ্যে একজন হেলমেট পরেছিল, যে গুলি চালালো ও মেরুন রঙের শার্ট পরেছিল, ওর ওর কাছে একটা কালো রঙের ব্যাগ ছিল। ওরা দুজন বাইকে করে পালিয়ে গেল। ধরো একে! কেউ আছো? ধরো! আমার হাজবেন্ডকে গুলি করে চলে যাচ্ছে। তারপর আমার ভাসুর বিবেক দা, আমাদের প্রতিবেশী পবন দা আর অবিনাশ দা চলে এলো। ততক্ষণে অনেক রক্ত বেরিয়ে গেছিল। আগে অবিনাশ ত্রিপাঠী আমার স্বামী, উনি তো এই সময় বাড়িতে নেই, হসপিটালে গেছেন বিবেক আর পবনবাবুর সঙ্গে। কুসুম দেবী, আপনার বাড়ির সিসিটিভি ফুটেজ চাই। আগে আমি আমার ছেলেকে বলে দিচ্ছি, ওই এসব কিছু জানে। প্লিজ একটু তাড়াতাড়ি করুন স্যার, 5 মিনিটের মধ্যেই সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে। এটা কুসুম ত্রিপাঠীর বাড়ি, ওনার ছেলে ট্রান্সফার করছে। সেই ফুটেজগুলো চেক করো, আমি হসপিটাল যাচ্ছি। স্যার, আরএমও আমাকে বললেন এটা ডেথ অন অ্যারাইভাল কেস। গুলিগুলো হার্ট আর রিভকে একেবারে নষ্ট করে দিয়েছে। আমরা ওখান থেকে 3টে গুলির শেল পেয়েছি। আগে হ্যাঁ, 3টে গুলি আমি বডি থেকে বের করেছি, আর সব কটা গুলি খুব ক্লোজ থেকে চালানো হয়েছে। ডক্টর, পিস্তল ইউজ হয়েছিল? ইয়েস ইন্সপেক্টর। কাটটা নয়। হ্যাঁ, এই দুজনই ছিল। 3 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে বড়। প্রবীণ ছিল মেজ। আমরা দুজন একসঙ্গে রিয়েল এস্টেটের ব্যবসাটা চালাতাম, আর একটা ছোট জুয়েলারির ব্যবসাও ছিল। আপনি বললেন 3 ভাই। কপিল, ও সবচেয়ে ছোট, ওর নিজের আলাদা ব্যবসা আছে। প্রবীণের কি কারোর থেকে কোনো বিপদ ছিল? না স্যার, আমরা তো একেবারেই ছাপোষা গৃহস্থ মানুষ, আমাদের আর কার সঙ্গে কি শত্রুতা থাকবে বলুন? আপনার ভাইকে গুলি করা হয়েছে, আর আমাদের ধারণা সে ভাড়াটে খুনি ছিল। সহজ সরল ছোটখাটো মানুষের সাথে এরকমটা হয় না বিবেকবাবু। স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না, কেউ প্রবীণের সঙ্গে এরকমটা কেন করবে? বাইকের নাম্বারটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। কিন্তু এদের দুজনকে পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু দুজনের মধ্যে একজন হেলমেট পরে আছে।
প্রবীণ চৌহানের স্ত্রী আমাদেরকে বলেছিলেন যে একজন মেরুন রঙের শার্ট পরেছিল আর হাতে ছিল কালো ব্যাগ। এদের চেহারা দেখে 20-21 বছর বয়সের মনে হচ্ছে। স্যার গীতা কনফার্ম করেছেন এই দুজনই। প্রবীণ চৌহানের প্রপার্টির সাথে সাথে জুয়েলারিরও বিজনেস ছিল, আর ছোট ভাইয়ের আলাদা বিজনেস, কপিল চৌহান। বিবেক দাদা, প্রবীণ দাদা কোথায়? বডি এখন পোস্টমর্টমে আছে। ওরা বলেছে 3-4 ঘন্টা পরে পাওয়া যাবে। মা, কখন হলো এসব? আজ সকালে 7:30 নাগাদ। গীতা দেখেছিল, দুটো লোক ছিল, একজন হেলমেট পরেছিল আর একজন পরেনি। সেই লোকটাই ফায়ারিং করেছিল। দাদা কিন্তু এরা কারা? সেটা যদি জানতাম তাহলে কি আমি এখানে বসে থাকতাম কপিল? আরে দাদা, আমি আসলে জানতে চাইছি যে পুলিশ এই ব্যাপারে কি বলছে। পুলিশ কিছুই বলছে না, খালি প্রশ্ন করছে, 1001টা প্রশ্ন করছে। তোকেও করবে ভাবিস না। দুই হত্যাকারীর মধ্যে একজন অনিল কুমার ভিকটিম প্রবীণ চৌহানের সঙ্গে খুনের আগের দিন সন্ধ্যায় দেখা করেছিল। একটা ফ্ল্যাট আর্জেন্টলি ভাড়ায় নেওয়ার জন্য কথা হয়েছিল। দাদা, একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার ছিল। আজকে তো আমি দোকান বন্ধ করে দিয়েছি, কালকে এসো, কালকে কথা বলছি। আর পরের দিন সকালে অনিলের সঙ্গী উমেশ প্রবীণকে গুলি করে হত্যা করে। এই খুনের কি কারণ ছিল? এটা কি প্রবীণের কোনো ব্যক্তিগত বিষয় ছিল, নাকি চৌহান পরিবারের ভিতরকার কোনো বিষয় ছিল? অনেক চাপানুতরের পর শেষমেশ তদন্ত মার্ডারের কারণ পর্যন্ত পৌঁছতে পারল, কিন্তু তাও শুধু কারণের ছায়া অবধি। খুনের কারণ আর খুনি দুজনই ঘন অন্ধকারে লুকিয়েছিল। তথ্যের পর তথ্য হাতে আসছিল, কিন্তু অন্ধকারের পর আলোর কোনো দেখাই পাওয়া যাচ্ছিল না। না স্যার, কোনো শত্রুতা ছিল না। 3 গুলি মারা হয়েছে আপনার হাজবেন্ডকে, গীতা দেবী। কেন কেন মারলো প্রবীণকে? এখনো তো আমরা এই ব্যাপারে কিছুই জানি না, কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি জানতে পারবো যদি আপনি আরেকটু কোঅপারেশন আমাদের সাথে করেন। আমি আর কি বলতে পারি আপনাকে? প্লিজ মনে করে একবার বলুন, প্রবীণবাবুর ভেতরে বাইরে কারোর সাথে কখনো শত্রুতা, হুমকি বা বিপদ, রাগারাগি, মনোমালিন্য বা এরকম কিছু? এরকম যদি কিছু হতো তাহলে অনেক আগেই আপনাকে আমি বলতাম। আমিও জানতে চাই ওই দুজন লোক কে ছিল যারা প্রবীণকে মারলো। সত্যি সত্যি বলতে প্রবীণ কার কি ক্ষতি করেছিল? আমরা আলাদা বাড়িতে থাকলেও সংসারটা একই ছিল। আমাদের দুই ভাইয়ের সম্পর্ক তো ভালো ছিলই, ফ্যামিলির সম্পর্কও ভালো ছিল। আপনাদের দুই ভাইয়ের সম্পর্ক খুব ভালো ছিল, একসাথে থাকতেন, কাজও একসাথে করতেন। কিন্তু আপনাদের ছোট ভাই আপনাদের সাথে থাকে না। হ্যাঁ, আলাদা থাকে। আপনাদের সাথেই ব্যবসা করে? না, ওর ব্যবসাটাও আলাদা। এমনটা কেন? কেন, এমনি ওর নিজের ব্যবসা, ও আলাদা থাকে। দেখুন, সবাই তো যে যার মতো করে বাঁচতে চায়, নিজের মতো করে থাকতে চায়। প্রায় ভালো সম্পর্কগুলো ভেঙে যায়, প্রপার্টি ভাইয়ে ভাইয়ে সম্পর্কে পাঁচিল তুলে দেয়। আমাদের মধ্যে কখনো প্রপার্টি নিয়ে কোনো ঝামেলা হয়নি। আপনার প্রপার্টি বা জুয়েলারি বিজনেসে কারোর সাথে কোনো শত্রুতা, টাকা পয়সা নিয়ে ঝামেলা, কোনো পাওনাদারদের নিয়ে? আগে না। এত তাড়াতাড়ি আগে না মানে? আমার প্রশ্ন শেষ হবার আগেই আপনি বললেন আগে না। আমার তো মনে হচ্ছে আপনি এই উত্তরটা নিয়ে আগে থেকেই তৈরি ছিলেন। স্যার, উত্তরটা তো আসলে আমি জানতে চাই, আর সেটাও যত তাড়াতাড়ি সম্ভব, যে আমার ভাইকে কে খুন করেছে আর কেন। আর আপনারা ছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ বার করতে পারবে না। অপরাধ? নিজের বিজনেস শুরু করা অপরাধ? একদম নয়, কিন্তু অপরাধ তো হয়েছে। আপনার ভাইকে খুন করা হয়েছে। আমরা আপনাদের পরিবারের প্রত্যেককে সন্দেহ করছি, কিন্তু আপনার উপর একটু বেশি, কারণ আপনি বিজনেসটা আলাদা করতেন, আলাদা থাকতেন অন্য জায়গায়। আচ্ছা, এখন আলাদা থাকাও অপরাধ? আপনার এই বিরক্তি প্রকাশ আমাদের সন্দেহকে আরো মজবুত করছে। আপনি কি জানতে চাইছেন বলুন। আপনার ভাই প্রবীণ চৌহানকে কে মেরেছে কপিল, আর কেন? সেটাই তো আমিও জানতে চাই। যদি সেটা আমি জানতাম তাহলে কি আমি কাউকে ছেড়ে দিতাম ভাবছেন? একটা কাজ করো, সবার ডিটেল বার করো, পুরো ফ্যামিলির উপর নজর রাখো। গীতা দেবী, রীতা দেবী, বিবেকবাবু এবং ছোট ভাই কপিলের ওপর প্রত্যেকটা মুভমেন্ট, ফোন রেকর্ডস সব বার করো। স্যার, আমার সম্পর্কের হিস্ট্রি চাই, ঘরের, কাজের, ঘর আর কাজের মাঝেরও।
অভয়, হ্যাঁ কাকু। আমার একটা জরুরি কাজ পড়েছে, তাই একটু শহরের বাইরে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরবো। সাবধানে থাকিস। ঠিক আছে। স্যার, যদি এই বাইকে কোনো যমজ বোন থেকে থাকে তাহলে সেটা এখন আমার সামনে রয়েছে। চোখ, কান, নাক, বডি একদম সেম টু সেম স্যার। কোথায় দাঁড়িয়ে আছে? দিব্যানগর পার্কিং লটে। অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞাসা করে বললো 3 দিন ধরে এখান থেকে নড়েনি স্যার। স্যার 3 দিন ধরে এখানে পড়ে আছে, কেউ নিতেই এলো না। কে রেখে গেছিল? হাজারটা লোক এখানে পার্কিং করতে আসে, আমি কি করে মনে রাখবো বলুন? তোর এই সিসিটিভি ক্যামেরাটা নিশ্চয়ই মনে রাখে। হ্যাঁ 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 স্যার। বাইক আর কার দুটোরই নাম্বারটা দেখা যাচ্ছে। একটা কাজ করে একটু জুম করো তো। আমি বলি কি, কার আর বাইক দুজনেরই মালিককে তুলে নিয়ে এসো। ধর্মেন্দ্র কুমার, 123 যাবকীনগর, ওই গাড়িটার মালিক। স্যার বাইক কোনো আব্বাস শেখের নামে রেজিস্টার্ড, বিশ্বজিৎ মার্কে থাকে। তার মানে এই বিশ্বজিৎ মার্গী আমাদের কেসের মার্গদর্শন করাবে। এখানেই পাওয়া যাবে সমস্ত প্রশ্নের উত্তর। সাহেব, আমি আব্বাস শেখ, আর এই গাড়িটা আমারই ছিল। পেপার যখন তোর নামে, গাড়িটা ছিল বলছিস কেন? সাহেব, আমি 4 বছর আগেই বাইকটা বেচে দিয়েছি। হয়তো পার্টি কাগজ চেঞ্জ করেনি। কে এই পার্টি? গুরগামের পার্টি ছিল, ওনার নাম ছিল মঙ্গল নেগি। এই মঙ্গল নেগির অ্যাড্রেস আর ফোন নাম্বার জলদি দে আমাকে। সাহেব, 4 বছর আগেকার ঘটনা, আমাকে 5 মিনিট সময় দিন। তুই 10 মিনিট সময় নে আব্বাস। এই নামটাও তোকে ছাড়বে না, আর মঙ্গল নেগিকেও আমরা ছাড়বো না। তোর এই গুড়গাঁওয়ের পার্টির না ভবিষ্যৎটা বেশ অন্ধকার। হ্যাঁ ধর্মেন্দ্র কুমার বাড়িতে আছেন? হ্যাঁ আছে, কিন্তু ব্যাপারটা কি? আগে হ্যাঁ, গাড়িটা তো আমারই স্যার, কিন্তু এটা দিব্যানগরের পার্কিং লটে কি করছে এটা আমি বলতে পারবো না। কিন্তু আপনার কথা আমি বুঝতে পারছি না। আপনার গাড়ি দিনের বেলা রাতের বেলা কোথায় থাকে, কেন থাকে, সেটা আপনি জানেন না? এরকমটা হয় নাকি? রোজ রোজ আমি গাড়ি ইউজ করি না স্যার, বেশিরভাগ দিন তো মেট্রোতে যাতায়াত করি। ভাড়ায় দেন? আগে না স্যার, আসলে আমাদের পাড়ায় পার্কিং এর ভীষণ প্রবলেম হয় স্যার। তাই যখন পার্কিং পাই না তখন স্যার আমি গাড়িটা একটা গ্যারেজের সামনে দাঁড় করিয়ে রাখি, আর ওখানেই 2-4 দিন থেকে যায় গাড়িটা। কোথায় এটা? এই স্যার জয়মুখী নগরে। চাবি আপনার কাছে থাকে? আগে না স্যার, স্যার ওই যিনি গ্যারেজের মালিক সুরেশ নারাং, ওনার কাছেই চাবি দেওয়া থাকে। চলুন আসুন, আপনার কারের সাথে এই ভদ্রলোককে দেখে আসি। স্যার এইটা হলো আমার গাড়ি। সুরেশ নারাং এই গ্যারেজের মালিক? হ্যাঁ হ্যাঁ। তোমার শেঠকে ডাকো। আগে নারায়ণ শেখ তো কি শত্রুতা ছিল তোর প্রবীণ চৌহানের সাথে? আমি কোনো প্রবীণ চৌহানকে চিনি না, আমি সত্যি বলছি স্যার। আচ্ছা, এবার আমাদের গ্যারেজে চল। ওখানে যখন তোকে দিয়ে বলাবো তুই সব বুঝতে পেরে যাবি। কারণ আমরা তোর বডি, ইঞ্জিন, পেট্রোল ট্যাঙ্ক, চাকা এক একটা খুলে তোর ভেতরের ময়লা পরিষ্কার করব। তারপর তোর ইগনিশন হবে, তারপর তোর এই মুখটা পাখনের মতো বলতে থাকবে, তোলক গাড়িতে। স্যার আমি সত্যি বলছি, আমি কোনো প্রবীণ চৌহানকে চিনি না স্যার। চলো। স্যার
গুড়গাঁওয়ের এই মঙ্গল নাকি ওর বাইক চুরি হওয়ার কমপ্লেন করেছিল। যদি এটাও প্ল্যানের একটা অংশ হয়, আমাদের হাতে সুরেশ নারাং আছে। এখন 2 আর 2 4 হতে কিন্তু বেশি টাইম লাগবে না। আরে বল না ভাই, আগে তুই বল, তুই কি জানতে চাইছিস? সকালে চায়ের সাথে বিস্কুট খাবে ভেবেছিল, কিন্তু শালা গুলি খেয়ে বসলো। আরে ভাই, তোর ভাইদের মধ্যে কোনো টেনশন ছিল নাকি, নাকি কোনো মেয়ের চক্কর টক্কর আছে? ছেলেপুলে আছে তোর? আছে তো, একটা 3 বছরের, একটা 2 বছরের, আর একটা ওয়েটিং লিস্ট। চল ওদের নামে দিব্যি দে, আমার নাম করা চলবে না। কেন, তুইও এর সাথে যুক্ত নাকি? আরে পাগল নাকি, আমি যেরকম শুনেছি সেই রকমই বলবো। নে বাচ্চাদের দিব্যি দে। আরে ভাই, খেলাম বাচ্চাদের দিব্যি, এবার বল প্রবীণ চৌহানকে কে মেরেছে? স্যার একই বুলি আওড়াচ্ছে, এ জানে না এর গাড়িটা কে নিয়ে গেছে। দেখ, এখন শুধুমাত্র তোকে তেল লাগিয়েছি, মালিশ শুরু করিনি। বিশ্বাস কর, এখানে আজ পর্যন্ত আমরা যাদের যাদের মালিশ করেছি সব সময় ওরা পস্তিয়েছে যে এই তেল লাগানোর সময় যদি আমরা সবকিছু বলে ফেলতাম। কেন জানিস? কারণ আমরা যে মালিশ করি খুব স্পেশাল ভাবে করি একবার, কিন্তু ওই 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 ব্যথা সারা বছর থাকে। স্যার ওই আমার একটা বন্ধু আছে, ও আমার থেকে একটা গাড়ি চেয়ে নিয়ে গেছিল, তো তখন আমি ওকে ওই গাড়িটা দিয়েছিলাম, ওই গাড়িটা। এই বন্ধুটাকে? স্যার ওর পুলিশ রেকর্ড আছে স্যার, হিস্ট্রি সিটারও। নাম বল। করুণ রানা স্যার, নয়ডায় থাকে। প্রবীণ চৌহানের সাথে কি কানেকশন ছিল? স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আমি কোনো প্রবীণ চৌহানকে চিনি না স্যার। প্রবীণ চৌহানের মার্ডার হয়েছে। স্যার করণ তো বলে গেছিল ওই গাড়িটা নিয়ে কোনো খারাপ কাজ করবে না, গাড়িটা নিয়ে। খারাপ কাজ তো একটা হয়েছে, আর তুইও এতে জড়িত। চল। একটি খুনে একটি বাইক এবং একটি গাড়ি ব্যবহৃত হয়েছিল। গাড়িটা অন্য কারো ছিল আর বিনা পারমিশনে ব্যবহৃত হয়েছিল, আর বাইকটা ছিল চুরির। সিসিটিভি ফুটেজ দেখেই হত্যাকারীদের সম্পর্কে নানা তথ্য হাতে এলো, আর এখন পুলিশের হাতে ছিল একজন গ্যারেজের মালিক, যে গাড়িটি একজন হিস্ট্রি শিটারকে দিয়েছিল। তথ্যের পর তথ্য তো হাতে এসে চলেছিল, কিন্তু আসল চক্রান্ত জানা এখনো বাকি ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে 8ই অক্টোবর সকালে সেই 2 যুবক প্রপার্টি ডিলার প্রবীণ চৌহানের উপর গুলি চালিয়ে তাকে কেন খুন করলো। স্যার করণ এখানেই থাকে। স্যার ওই দেখুন। ওই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। কত দূর পালাবি? হ্যাঁ, তুই হয়তো জানিস না যে চোর পুলিশের খেলায় সবসময় পুলিশরা জেতে। স্যার আমি হিস্ট্রি শিটার, কিন্তু স্যার এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। চল, লকআপের ভেতরে বাকিটা জানা যাবে, আর সেখানে খেলবো চোর পুলিশ পার্ট 2।
না তুই আমার থেকে পালাতে পারবি না সত্যির থেকে। যত তাড়াতাড়ি মুখ খুলবি তত তোর ভালো হবে। স্যার স্যার আমি সত্যি বলছি, আমি আমি কিচ্ছু জানি না। আমাকে সুরেশ নারায়ণ বলেছিল দুটো লোকের ব্যবস্থা করে দিতে, শুধু ওটাই করেছিলাম। আর আমি জানি না যে এই প্রবীণ চৌহানটা কে। ও বললো যে ও তোকে গাড়ি দিয়েছিল, আর তুই তুই বলছিস যে তুই ওদের হাতিয়ার দিয়েছিলি। আর তোরা দুজন এখনো বলছিস তোরা দুজন প্রবীণ চৌহানের নাম শুনিসনি। স্যার আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন স্যার। স্যার আমি কিছু করিনি বলছি, আমি স্যার সত্যি আমি কিছু করিনি। এখন তোরা দুজন ঠিক কর, ঠিক করে নে যে কে কি বলবি। কিন্তু আমার প্রবীণ চৌহানের পুরো স্টোরি চাই, ওনাকে কে মেরেছে আর কেন মেরেছে। আর যে প্রথমে মিথ্যে কথা বলবে সে জীবনে আর কোনোদিনও মিথ্যে বলবে না, সত্যিটাও বলতে পারবে না, অ্যাকচুয়ালি কিছুই বলতে পারবে না। স্যার আমি বলছি এই সুরেশ নারায়ণ মিথ্যে কথা বলছে। সত্যি এটাই যে ওই দুজন শুটারের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম, এটা আমি স্বীকার করছি। বলতে থাক, আমি শুনছি। স্যার 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 ও আমার সামনে ফোন করেছিল ওকে। ভাই করুন, আমার দুটো ছেলে চাই, একদম ডেয়ারিং বাজ। কাজটা কি এমন শুনি? একটা লোককে টপকাতে হবে। কে লোকটা? আরে তোর এসব জেনে কি লাভ বল। দেখ, আমার যেই ছেলেগুলো চাই না তাদের রেকর্ড একদম ক্লিন চাই, মানে পকেট মারিরও কোনো কেস যেন না থাকে। একদিন টাইম দে আমাকে, দেখি এমন কোন ছেলে পাওয়া যায় যে এই কাজে কোনোদিন হাত দেয়নি। স্যার ও বলা 24 ঘন্টার মধ্যে আমি দুটো ছেলের ব্যবস্থা করি। আর ওকে বলেছিলাম ওদের রেকর্ড ক্লিন আছে, যে কাজ করতে রাজি আছে। কে ছিল ওই দুটো ছেলে? একজন উমেশ আর আরেকজন অনিল। দিল্লি তোরা নতুন এসেছে, মিরাটের ছেলে। কিছু কাজ জানা নেই, একটা লোককে পুরো খতম করতে হবে, মানে মার্ডার করতে হবে। কিন্তু কার মার্ডার করতে হবে আমি জানি না, আর তোদেরও জানার কোনো দরকার নেই। তাহলে মারবোটা কাকে? প্রথমে বল রাজি আছিস? কত পাবো? ভালো পাবি। দিল্লির বাজারে ভালো মানে কত? টাকা যে সুপারি দেবে সে জানে। একটা কাজে এত পাবি যা সারা জীবনও কাজ করলে পাবি না। কিন্তু এই সুপারিটা নেওয়া হচ্ছে কেন, আর কে সেই লোকটা? এটা তো ওই বলতে পারবে। একটা কথা মনে রাখ, মারতে হবে মানে মারতেই হবে। স্যার আমি ওই দুটো ছেলেকে এই সুরেশ নারায়ণের হাতে তুলে দিই, তারপর স্যার আমি কিচ্ছু জানি না। এই নারায়ণ বল না। স্যার আমি বুঝতে পারিনি কারো ফিল্ডিং লাগতে চলেছে। স্যার আমাকে একটা গাড়ি আর দুটো ছেলের ব্যবস্থা করতে বলা হয়েছিল, তাই আমি করণকে বলি আর ও আমাকে এটার ব্যবস্থা করে দেয়। স্যার ও এখনো যা যা বলেছে সবই সত্যি স্যার। মানে আমাদের যা বলেছিস সবকিছু মিথ্যে ছিল? অনেক ঘুরেছিস তুই আমাদের, জানি না এখনো সত্যিটা বলছিস কিনা। স্যার আমি একটাই মিথ্যে কথা বলেছি স্যার। কি হয়েছিল? আমি জানতাম যে আমাকে কোনো প্রবীণ চৌহানকে মারতে হবে, কিন্তু প্রবীণ চৌহান কে আমি সেটা জানতাম না স্যার। মানে তুই এটা জানতিস যে প্রবীণ চৌহানের নামে কাউকে তোকে খুন করতে হবে, কিন্তু এইটা জানতিস না যে প্রবীণ চৌহান কে আর কেন তাকে মারতে হবে। স্যার আমার একটা বন্ধু আছে, ওই আমায় বলেছিল এইসব জোগাড় করতে। স্যার ও মিথ্যে কথা বলছে, গাড়ি ওই নিয়ে গেছিল আর দুটো ছেলেকে বন্দুক ওই দিয়েছিল। আমি বলেছিলাম তোদের দুজনকে যে আমি কোনো চালাকি পছন্দ করি না, তোরা দুজন এত তাড়াতাড়ি খিচুড়ি পাকানো শুরু করে দিলি। ঠিক আছে, এবার আমরা বানাবো, তবে খিচুড়ি নয়, কিমা। না না স্যার, আজ রাতে পুরো থানা এদের উপর হাত সাফ করবে, আর এরা সত্যি বলছে না মিথ্যে সেটা শোনার কোনো দরকার নেই। না না স্যার এরকম বলবেন না স্যার। এই বল না তুই। না না স্যার, স্যার স্যার জ্যাকি শর্মা, জ্যাকি শর্মাকে ধরুন স্যার। কে জ্যাকি শর্মা? আরো একটি তথ্য, আরো একটি চরিত্র, জ্যাকি শর্মা। প্রবীণ চৌহান মার্ডার কেসে ধীরে ধীরে সূত্রগুলো তো পাওয়া যাচ্ছিল, কিন্তু সেগুলো জোড়া লাগছিল না। এই সূত্রের চক্রব্যূহ কি জেনে শুনে তৈরি করা হচ্ছিল, যাতে প্রবীণ চৌহানের খুনের আসল উদ্দেশ্য কখনো না সামনে আসে? একটা সুপারি আছে। সুপারি? কাকে মারতে হবে? ওর নাম প্রবীণ চৌহান। মারার কারণটা কি? টাকা। আবার কি? খুব বড় সুপারি, লাইফ সেট হয়ে যাবে। আমাকে কি করতে হবে? একটা গাড়ির ব্যবস্থা করতে হবে, এটা তোমার পক্ষে খুবই সহজ। আর 4 হাতের ব্যবস্থা করতে হবে। 4 হাত মানে? দুটো ছেলে যারা গুলি চালাবে, একদম নতুন, যাদের কোনো লালকালি নেই। দেখ ভাই জ্যাকি ভাই, তুই তো ভাই হিস্ট্রি শিটার, ভগবান জানে তুই কি কি করেছিস, কিন্তু ভাই
আমার এগুলো কাজ না। আরে ওই হরিশ্চন্দ্রের নাতি, কাজ সবসময় কাজই হয়, যাতে কম সময়ে কম খেটে বেশি টাকা উপার্জন করতে পারে মানুষ। কিন্তু কাজে তো ইচ্ছাও থাকা দরকার। যখন লাখ টাকার গল্প হয় না, তখন মন আর মাথা দুটোই কাজ করতে শুরু করে দেয়, বুঝলি? ওর পরেই আমি করণের সাথে যোগাযোগ করি স্যার। ও দুটো ছেলের ব্যবস্থা করে, আর আমার কাজ ছিল ওকে গাড়ি দেওয়া ওই 8ই অক্টোবর সকালে। এনে দেখ করণ, কাজ শেষ হলে আমার গাড়ি কিন্তু এখানেই ফেরত চাই। হ্যাঁ ঠিক আছে। আর এমনিতেও তোর এই গাড়ি নিয়ে আমি কি বিয়ে করতে যাবো? আর তুই পার্কিং এরিয়াতে অপেক্ষা করছিলি? হ্যাঁ স্যার, অনিল আর উমেশের সঙ্গে ওখানে দেখা হওয়ার কথা ছিল। ওই লোকটার মুখটা ভালো করে দেখে নিয়েছিস তো? না, না? চিন্তা করো না দাদা, আমার বন্ধু দেখে নিয়েছে। ছবিটা পুরো স্ক্যান হয়ে গেছে, শুধু প্রিন্ট আউট করাই বাকি। অনিল আর উমেশ সেখানে প্রবীণ চৌহানকে কি করে চিনল? কে চিনিয়েছিল ওদের? জানি না স্যার। জ্যাকি শর্মা বলেছিল হয়তো স্যার। যখন ও আমাকে দুটো ছেলে দেয় তখন আমি ওদেরকে নিয়ে জ্যাকি শর্মার কাছে যাই স্যার। স্যার ওই হয়তো ওদের দেখিয়েছিল যে প্রবীণ চৌহানকে। ওই যে শাটারটা ডাউন করছে যে, ওকে ওড়াতে হবে। তোদের মধ্যে কেউ একজন মুখটা ভালো করে দেখে নে, কাল যেন না কোনো ভুল হয়। হ্যাঁ, আমি একটু আসছি। দাদা শুনুন, দাদা একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার ছিল। আজকে তো আমি দোকান বন্ধ করে দিয়েছি, কালকে এসো, কালকে কথা বলছি। আমি তোকে ওর বাড়ি দেখিয়ে দিয়েছি, মনে আছে। আর তোর বন্ধুকে লোকটাকেও দেখিয়ে দিলাম। কালকে যেন কাজটা হয়ে যায়, এরপরে যেন কোনো রকম ভুল না হয় উমেশ বলে দিলাম, বুঝলি? তোর বন্ধুকে এবার ভালো করে বুঝিয়ে দে। আমার মাথায়ও ছবি স্ক্যান হয়ে গেছে, ও শুধু প্রিন্ট আউট বার করতেই বাকি। 15 মিনিটের মধ্যে কাজ শেষ করে তোরা এখানেই ফিরে আসবি, বুঝেছিস? এবার যাই। কাজ হয়েছে? ওরা বলছে তো কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? একটা দুটো নয়, 3-3টে গুলি চালিয়েছ ওর বুকে, বাঁচার তোর কোনো চান্সই নেই। একদম পুরো জায়গা মতো গুলি মেরেছি। ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করো, তোমরা দুজন এখান থেকে চলে যাও। আর 3 দিন বাদে যখন দেখা হবে তখন সব হিসাবপত্র ক্লিয়ার করে দেবো। দেখুন বই আপনি পড়ুন, আমি এসব বুঝতে চাই না। আমি হিসাব ঠিকঠাক জানি। কাজ শেষ হয়ে গেছে, আমার হিসাব আমাকে দিন। ভাই সুরেশ, আমার হিসাবটা এবার ক্লিয়ার কর। আমি আমার ভাগ পেলে তবে না তোমাদের সবাইকে দেবো। আর এমনিতেও আমাকে বলা হয়েছে যতক্ষণ না এই খবরটা শিওর হচ্ছে যে প্রবীণ চৌহান মারা গেছে ততক্ষণ কেউ কিছু পাবে না। জ্যাকি শর্মা কোথায়? অনিল আর উমেশ কোথায়? জানি না স্যার, সত্যি আমি জানি না। আমিও জানি না স্যার। জ্যাকি শর্মা বলেছিল যে কিছুদিন বাদে আসবে দেখা করতে, কিন্তু আসেনি। নম্বর বল জ্যাকি শর্মার। ওর কাছে নাম্বার নেই স্যার, ও ফোন রাখে না স্যার। ও আমার গ্যারেজে এসেছিল দেখা করতে আর বলেছিল ওখানেই আবার ফেরত আসবে দেখা করতে। একটা কথা শোনো, আজ পুরো দিন পাবে, পুরো রাত পাবে, ভোর অবধি বানাও এদের। আর এমন বানাবে যেন এই থানায় আজ অবধি কাউকে বানাওনি। স্যার আমরা আর কিচ্ছু জানি না, সব তো বলে দিয়েছি। স্যার সত্যিই বলছি, শুধু এটুকুনি জানতাম স্যার। স্যার প্লিজ স্যার। যদি এরা সত্যিটাও বলে না, তাহলেও পেটাও এদের। আর যতক্ষণ না সত্যের এক একটা অণু, এক একটা পরমাণু ওরা না বলছে, থামবে না। স্যার 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 শুনুন স্যার, সব বলে দিয়েছি,
সব সাক্ষ্য প্রমাণ আমাদের হাতে, তাও মাস্টারমাইন্ড হাতে আসছে না। এই বিনা ফোনওয়ালা জ্যাকি শর্মা। স্যার, রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। যদি জ্যাকি শর্মা হিস্ট্রি শিটার হয় তাড়াতাড়ি আমরা ধরতে পারবো। যদি জ্যাকি শর্মা নামের কেউ থেকে থাকে আর সে হিস্ট্রি শিটার হয় তাহলেই ফাইল থাকবে। স্যার, আপনার কি মনে হচ্ছে এই জ্যাকি শর্মা একটা মন গড়া ক্যারেক্টার? যদি এমনটা হয়ও আমি খুব একটা অবাক হব না। এই করোনা সুরেশ খুব চালাক খেলোয়াড়। প্রত্যেকবার ঘুরে ফিরে একই জায়গায় আটকে যায় যে ওরা জানে না এই প্রবীণ চৌহান কে ছিল, কেন তাকে মারা হয়েছে। আর এই জ্যাকি শর্মাই বা কোথায়? যদি এই জ্যাকি শর্মার কোনো মাস্টারমাইন্ড থাকে তবে? স্যার, দুজনের মালিশ ভালোভাবে হচ্ছে, খুব তাড়াতাড়ি কিছু একটা বলবে। হওয়ার তো অনেকগুলো কারণ হতে পারে। গয়নাগাটি, জমি জমা, এদের জুয়েলারি বিজনেস আছে, প্রপার্টিরও বিজনেস আছে। নিশ্চয়ই। ইয়েস, জুয়েলারি। মহিলারাও যুক্ত হতে পারে। স্যার, বাড়িতে দুজন মহিলা, প্রবীণের স্ত্রী গীতা আর বিবেকের স্ত্রী রীতা। এই কেসে অনেক কিছু হতে পারে জানো তো, আর হয়েওছে। স্যার, রাস্তা যতটা ক্লিয়ার ভেবেছিলাম ততটা না, কুয়াশায় ঢেকে আছে। কুয়াশা তো ওয়াইপারটা অন কর, কাজটা ক্লিয়ার কর। স্যার, চৌহান পরিবারে তো লোচার পর লোচা আছে। কি ব্যাপার নিয়ে? প্রপার্টি স্যার। কিন্তু এত নিচে নামে কি করে যে প্রবীণকে উপরে পাঠিয়ে দিল? স্যার, এটাই এই বাড়ির ঐতিহ্য। তার মানে প্রবীণের আগে এই তিন ভাইয়ের মা রেখা চৌহানকে উপরে পাঠিয়ে দিয়েছিল স্যার। তুই কি করে জানলি পাঠিয়ে দিয়েছিল? স্যার, রেখা চৌহানের সময়ও একটা বন্দুক কেনা হয়েছিল আর গুলিও চলেছিল। সতপালনগর থানা এখনো রিপোর্টটা দাখিল আছে স্যার। রেখা চৌহান মার্ডার কেস। রেখা চৌহানকে কে মেরেছিল? বড় ছেলে বিবেক চৌহান করেছিল স্যার। তাহলে হয়তো প্রবীণকে ওই মার্ডার করেছে। হলে পরে তো স্যার অনেক কিছুই হতে পারে, কিন্তু কি ফ্যামিলি ভাবুন, পুরো লোচাই লোচা। আর কি বলতে চাইছিস গোবিন্দ, তাড়াতাড়ি বল। জানি না স্যার এই কেসে কতটা হেল্প হবে, তবে ওই বাড়ির সম্পর্কগুলো একটু অদ্ভুত স্যার। কিরকম সম্পর্ক? মানে ধরুন, যে ভাই আলাদা থাকে সবার থেকে ছোট, কপিল, ওর সাথে যে ছেলেটা থাকে অভয়। হ্যাঁ, কপিলের ছেলে। না স্যার, ও কপিলের ছেলে না, ও তো শুধু কপিলের সাথে থাকে। থাকে? তাহলে ও কার ছেলে? স্যার, ও বড় ভাই বিবেক চৌহানের ছেলে। স্যার, বিবেক চৌহানকে তুলবো? এখন না, প্রথমে একটু ভালোভাবে জিজ্ঞাসাবাদ করি। স্যার, প্রমাণ কিন্তু একদম কম নেই। হ্যাঁ, কিন্তু মাস্টারমাইন্ড কতদিন আর লুকিয়ে থাকবে? আমাদের যেভাবেই হোক ওকে ধরতে হবে, ওকে হাতে নাতে ধরতে হবে, আর সেটা তখনই যখন ও কল্পনাও করতে পারবে না। একটা পুরনো মার্ডার কেস চৌহান পরিবারে চলতে থাকা অশান্তির উপর আলো ফেলল। সোর্স এটাও জানালো যে রেখা চৌহানের মৃত্যুতে তার নিজের বড় ছেলে বিবেক চৌহানের হাত ছিল। এই শুট আউট আর তার তদন্ত পুলিশকে ভিন্ন ভিন্ন লোকের কাছে নিয়ে গেল। দুজন হেফাজতে ছিল, দুজন ফেরার ছিল, আর একজন নিরুদ্দেশ। কিন্তু এই কাহিনীতে কি আরো কিছু ছিল যা লুকিয়ে ছিল আর তার সামনে আসা বাকি ছিল? এমন কোন ধাঁধা যার সম্পর্কে আমরা এই মুহূর্তে ভাবতেও পারছি না। করণ রানা আর সুরেশ নারায়ণের দ্বারা বানানো কাহিনী কি সত্যিই ছিল, নাকি সত্যিকে লুকোনোর জন্য আরো একটা চক্রান্ত ছিল? প্রবীণের খুন কি রেখা চৌহানের খুনের সঙ্গে জড়িত ছিল, যিনি কিনা বিবেক, কপিল আর প্রবীণের মা? আর বিবেকের ছেলে অভয় চৌহানের কি রহস্য ছিল? বিবেক চৌহানের ছেলে তার ছোট ভাই কপিল চৌহানের সঙ্গে কেন থাকতো, তার মা বাবার সঙ্গে না থেকে? রক্তে লেখা এই ফ্যামিলি ড্রামার অতীত এবং বর্তমান দুয়েরই সমাধান আমরা করব আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। সতর্ক, শাস্তি একজনের আর শিক্ষা পুরো দেশের। জয় হিন্দ।